জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে কি ঘটছে এই মুহূর্তে সবকিছু নিয়ে আমাদের আয়োজন এখন চারদিকে। আপনাদের সঙ্গে আছি আমি শামীমা রহমান শাম্মী। বিএনপি সরকার গঠন করলে ব্যবসায়ীদের সাথে নিয়ে গৃহীত নীতিমালার আলোকে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতের আশ্বাস দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে এমন আশ্বাস দেন তিনি। ব্যবসায়ীদের সঙ্গে 2.5 ঘন্টার বৈঠক শেষে এই কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, ব্যবসায়ীরা বিনিয়োগ করতে পারছেন না, তাই ব্যবসায়ীদের প্রত্যাশা পূরণে যেসব সংস্কার প্রয়োজন তা নীতিমালার মাধ্যমে বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন তারেক রহমান। এ সময় ব্যবসায়ী নেতারা বলেন, সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি না হলে এবং মব কালচার বন্ধ না করলে ব্যবসার প্রসার সম্ভব নয়। ব্যবসায়ীদেরকে ইকোনমি যদি করতে হয়, ব্যবসায়ীদেরকে কিন্তু সাথে নিয়ে কিন্তু করা উচিত, এবং সেটাই কিন্তু আমরা ওনাকে বলেছি। এবং বাংলাদেশের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করা। আমরা চেয়েছি যে সরকার যদি অর্থনৈতিক উন্নয়ন করতে হয়, যে কোনো সরকার যে ব্যবসায়ীদের কনফিডেন্স আনতে হয়। সব সমস্যাগুলো আলোচনা হয়েছে এবং উনি খুব ধৈর্য ধরে শুনেছেন সকলের কথা দীর্ঘ সময় ধরে, এবং এগুলোর সমাধানের প্রতিশ্রুতি উনি দিয়েছেন। গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে বিএনপি বারবার নির্বাচনের দাবি জানিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন, ফ্যাসিস্ট সরকারের পতন হলেও দেশে এখনও পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার সাংবিধানিক অধিকার বিএনপির রয়েছে, তবে শুধুমাত্র দ্রুত ক্ষমতায় যাওয়ার জন্যই বিএনপি নির্বাচন চায় এই ধারণা সঠিক নয়। তিনি জানান, নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয় এবং জনগণ যেন নির্বিঘ্নে তাদের মতামত প্রকাশ করতে পারে, সে লক্ষ্যেই নির্বাচন পরিচালনা কমিটি কাজ করবে। 2024 সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে পেরেছি, কিন্তু দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয় নাই। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা শুধুই একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, জনগণের ভোটের মাধ্যমে, জনগণের সমর্থনের দ্বারা পুনঃপ্রতিষ্ঠা হতে পারে। সেই কারণেই আমরা বারবার নির্বাচনের কথা বলেছি। 2-1 দিনের মধ্যে তারেক রহমানকে বিএনপির চেয়ারপারসন হিসেবে ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সন্ধ্যায় সিলেটের সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, অন্যান্য নির্বাচনের মতো এবছরও নির্বাচনী প্রচারণা শুরু হবে সিলেট থেকে। নির্বাচনে বিএনপি জয়ী হলে তারেক রহমানের পূর্ব ঘোষণা অনুযায়ী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিলেন সে সকল রাজনৈতিক দলকে নিয়ে সরকার গঠন করা হবে বলে জানান বিএনপির এই নেতা। এর আগে সিলেট সফরে এসে হজরত শাহজালাল ও শাহপরান মাজার জিয়ারত করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নেতা জনাব তারেক রহমান সাহেব এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কিন্তু আমার মনে হয় যে আমরা 2-1 দিনের মধ্যেই তাকে আমরা চেয়ারম্যান করতে পারবো, কারণ অলরেডি আমাদের যেহেতু আমাদের চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেছেন, সুতরাং সেই জায়গায় অবশ্যই আমাদেরকে পূরণ করতে হবে। রাজনৈতিক প্রতিযোগিতা থাকলেও তা যেন কোনোভাবে সহিংসতায় না গড়ায় সেই আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলগুলোর মধ্যে কোনো ধরনের বিভাজন যেন সৃষ্টি না হয় সে বিষয়ে সতর্ক থাকার কথা বলেন তিনি। রোববার দুপুরে গুলশান কার্যালয়ে বেগম জিয়ার জন্য দলের পক্ষ থেকে খোলা শোক বইয়ে স্বাক্ষর করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। পরে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নেতৃবৃন্দ। কার্যালয়ের সামনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, মব সন্ত্রাস ও জনগণের
জানমালের নিরাপত্তাহীনতা নিয়ে শঙ্কিত তারেক রহমান। মানুষের মধ্যে শান্তি ও সৌহার্দ্য সৃষ্টির বার্তা দিয়েছেন তিনি। তিনি বললেন যে রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, বিতর্ক থাকবে, কিন্তু এটাকে কোনো ধরনের সহিংস কোনো ধরনের একটা সংস্কৃতিতে যাতে না যায়, আমরা পুরো জাতিটাকে যাতে নতুন করে কোনো বিভাজিত না করি, কোনো বিভাজন, কোনো বিভেদ, এটা করলে আমাদের যে সম্ভাবনা উত্তরণের জন্য সেটা কিন্তু ইতিমধ্যে অনেকখানি আমরা নষ্ট করেছি, ভবিষ্যতে এটা কিন্তু আরও নষ্ট হবে। আর যেভাবে মব সন্ত্রাসটা চলছে এবং যেভাবে মানুষের জানমালের দেখছি এক ধরনের নিরাপত্তাহীনতার কথাটা দেখছি, এর ব্যাপারে মানুষকে এক ধরনের শান্তির একটা আহ্বান ডাক দেওয়া যায় কিনা। স্বাধীনতা সার্বভৌমত্বের রাজনীতি যারাই করবে তাদের জন্য বেগম খালেদা জিয়া আদর্শ হিসেবে বেঁচে থাকবেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত শোক সভায় কথা বলেন তিনি। অনুষ্ঠানে ডাকসুর ভিপি সাদেক কায়েম বলেন, শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার বাংলাদেশপন্থী রাজনীতি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষক। একই অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন, খালেদা জিয়া ছিলেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যের প্রতীক। মরহুমা বেগম খালেদা জিয়ার যে রাজনীতি, শহীদ জিয়ার যে রাজনীতি, বাংলাদেশপন্থী রাজনীতি, সেই রাজনীতিটা আমাদের দরকার। এই বাংলাদেশপন্থী রাজনীতির মধ্যে আমাদের সব সমাধান রয়েছে। ঝঞ্ঝায় বিক্ষিপ্ত সময় সামরিক শাসন জারি হয়েছে, গণতন্ত্র উৎখাত হয়েছে, নির্বাসিত করা হয়েছে। তিনি শুরু করলেন ছাত্রদের সঙ্গেই তার রাজনৈতিক জীবন। তার জানাজা সারা বাংলাদেশকে এক ঐক্যের কেন্দ্রে পরিণত করতে পেরেছিল। পুরো বাংলাদেশী ওই সময়ে বেগম খালেদা জিয়া। বিএনপির দলীয় শোকের পঞ্চম দিনেও দূর দূরান্ত থেকে এসে বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানিয়েছেন দলটির কর্মী সমর্থকরা। নেতাকর্মী ছাড়াও অনেক সাধারণ মানুষও দিনভর ভিড় করেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর সমাধিতে। পুষ্পস্তবক অর্পণের পর কেউ মাথা নিচু করে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকেন, কাউকে আবার অঝরে কাঁদতে দেখা যায়। দুপুরে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। দেশের মানুষের প্রতি বেগম খালেদা জিয়ার ভালোবাসা আর মমত্ববোধ থেকে তরুণ প্রজন্মের শেখা উচিত বলে জানান তারা। সাতক্ষীরা থেকে এসেছে, পুরো পরিবার নিয়ে এসেছে, বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে। আমি রাজশাহী থেকে আসছি, আমি খালেদা জিয়ার কবর জিয়ারত করার জন্য। উনি এত অ্যাকোমোডেটিভ ছিলেন, ওনার মধ্যে কোনো হিংসা ছিলেন না, উনি কোনোদিন কোনো বাজে কথা বলেন নাই, কাউকে কোনোদিন কারো শত্রুতা করেন নাই। তো আমাদের পরবর্তী যে নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমরা ওনার মধ্যেও সেই জিনিসই দেখতে পাচ্ছি। ওনার মধ্যে আমরা কোনো হিংসা বিদ্বেষ দেখতেছি না। দেশ একটা অত্যন্ত ভালনারেবল সিচুয়েশনে চলতেছে, সো আমাদেরকে ইউনাইটেড থাকতে হবে সবাইকে নিয়ে। জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ নিতে দেয়া এজেন্সির খেলা বলে মন্তব্য করেছেন এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন। বলেন, আইনের ফাঁক ফোকর দেখিয়ে ইসি জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ করে দিচ্ছে। রোববার সন্ধ্যায় বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি। বলেন, মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের ক্ষেত্রে ইসি পক্ষপাতিত্ব করেছে। এদিকে জামায়াতের সাথে নির্বাচনী জোট কেন্দ্র করে এনসিপি থেকে যারা পদত্যাগ করেছেন তাদের পদত্যাগপত্র এখনও আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়নি বলে জানান এনসিপির সদস্য সচিব। জোটের আসন ভাগাভাগি এবং ক্ষমতায় এলে কে প্রধানমন্ত্রী হবেন তা এখনও চূড়ান্ত হয়নি বলেও জানান আক্তার হোসেন। আমরা দীর্ঘ সময় ধরে স্বৈরাচারের যারা দোষর জাতীয় পার্টি এবং অন্যান্য যে দলগুলো আছে তারা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সে ব্যাপারে আমরা আমাদের দাবি উত্থাপন করেছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এই নির্বাচনে সেই জাতীয় পার্টিকে
অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হচ্ছে। যাচাই বাছাই শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট বৈধ প্রার্থীর সংখ্যা ১,৮৪২ জন। মনোনয়ন বাতিল হয়েছে ৭২৩ জনের। মোট দাখিল হয়েছিল ২,৫৬৮টি মনোনয়ন। সে হিসেবে দাখিল করা মনোনয়নের মধ্যে প্রায় ১/৪ বাতিল হয়েছে। তার মধ্যে ঢাকা অঞ্চলের 5টি জেলায় 442টি দাখিলকৃত মনোনয়নের মধ্যে 309টি বৈধ এবং 133টি বাতিল করা হয়েছে। সিলেট অঞ্চলের 4টি জেলায় 146টির মধ্যে 110টি বৈধ এবং 36টি বাতিল। চট্টগ্রাম অঞ্চলের 5টি জেলায় 194টির মধ্যে 138টি বৈধ এবং 56টি বাতিল। রংপুর অঞ্চলে 279টির মধ্যে 219টি বৈধ এবং 59টি বাতিল এবং রাজশাহী অঞ্চলের 8টি জেলায় 207টি দাখিলকৃত মনোনয়নের মধ্যে 185টি বৈধ এবং 74টি বাতিল করা হয়েছে। জাতীয় নির্বাচন সামনে রেখে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিনে চট্টগ্রামের 9 আসনে জামায়াত প্রার্থী ডাক্তার AKM ফজলুল হক এবং কিশোরগঞ্জের জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নুর মনোনয়ন বাতিল করেছেন জেলার রিটার্নিং কর্মকর্তা। ফেনী 3 আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। চট্টগ্রামের 15টি আসনে বৈধ হয়েছে জামায়াতের প্রার্থী শাহজাহান চৌধুরীর মনোনয়ন। ফেনী 1 আসনে 3 জনের মনোনয়ন বাতিল করা হলেও ফেনী 2 আসনে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। ময়মনসিংহ 7 আসনে তথ্য গোপনের অভিযোগে বিএনপির প্রার্থী সহ 6 জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। দিনাজপুর 3 আসনে মৃত্যুজনিত কারণে বেগম খালেদা জিয়ার স্থলে বিকল্প প্রার্থী হিসেবে সৈয়দ জাহাঙ্গীর আলমের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। নওগাঁ 1 আসনে 8 প্রার্থীর মধ্যে 3 জনের মনোনয়ন বাতিল এবং 1 জনের মনোনয়ন স্থগিত করা হয়েছে। নওগাঁ 2 আসনে 6 প্রার্থীর মধ্যে এবি পার্টির প্রার্থী মতিবুল ইসলামের মনোনয়ন স্থগিত করা হয়েছে। আর বরিশালের 6টি সংসদীয় আসনে 41 জনের মনোনয়ন বৈধ এবং 4 জনের মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। এদিকে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ হুঁশিয়ারি দিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভালো করতে না পারলে তার পরিণতি সবাইকে ভোগ করতে হবে। নির্বাচন ও গণভোট উপলক্ষে কক্সবাজারের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে এই হুঁশিয়ারি দেন তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এখন থেকে যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে বলেও জানান তিনি। মূল লক্ষ্য হবে 3টি। 1, অবৈধ অস্ত্র উদ্ধার। 2, চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার এবং আইনের আওতায় নিয়ে আসা। এবারের নির্বাচন আমাদের জাতীয় জীবনে সম্ভবত the most consequential election. এটার ভালো হলে যেমন আমরা ভালো দেখে ইনশাআল্লাহ একটা উত্তরণ ঘটাতে পারবো এবং সেটাই হবে ইনশাআল্লাহ। আর আল্লাহ না করুক যদি এটা ভালো করতে না পারি, তাহলে এটার পরিণতি আমাদের সবাইকে ভোগ করতে হবে। এই নির্বাচন ভালো হতে হবে, সুষ্ঠু হতে হবে, গ্রহণযোগ্য হতে হবে, নিরপেক্ষ হতে হবে, নিরাপদ হতে হবে। গুমের ঘটনায় শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক ও আসাদুজ্জামান খানের সরাসরি সম্পৃক্ততা প্রমাণ পেয়েছে গুম কমিশন। মূলত রাজনৈতিক কারণেই অধিকাংশ গুমের ঘটনা ঘটেছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেয়া গুম কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে জানানো হয় এসব তথ্য। বিকেলে কমিশন অফ ইনকোয়ারি প্রধান উপদেষ্টার কাছে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে বলা হয়, নিখোঁজ হয়ে জীবিত ফেরা ব্যক্তিদের 75% জামায়াত শিবিরের নেতাকর্মী, 22% বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী। একই সাথে গুম হয়ে এখনও যারা ফেরেনি তাদের মধ্যে 68% বিএনপি অঙ্গ সংগঠনের এবং 22% জামায়াত শিবিরের নেতাকর্মীরা। কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকে 1913টি অভিযোগ জমার কথা জানায়। যাচাই বাছাই শেষে 1569টি অভিযোগ আমলে নেয় তারা, আর যার মধ্যে 287টি অভিযোগে নিখোঁজ ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায়। এ সময় প্রধান উপদেষ্টা এই ধরনের নৃশংসতা থেকে চিরতরে বের হয়ে আসার অভিপ্রায় জানান। গুম বন্ধে প্রতিকারের পথ খুঁজে বের করার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।
গুম ও খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠনের উপর রাষ্ট্রপক্ষের শুনানি শেষ। পরবর্তী শুনানি 8 জানুয়ারি। জিয়াউল আহসানকে গুমের মহাকাব্যিক ব্যক্তি হিসেবে ট্রাইব্যুনালে তুলে ধরেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, গুমের জন্য একজনের বিচার হলে সেটি হবে জিয়াউল আহসানের। রোববার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 1 এই মামলার শুনানি হয়। জিয়াউল আহসানের গুমের ও খুনের বিষয়ে ট্রাইব্যুনালে বিস্তারিত তুলে ধরেন প্রসিকিউশন। জিয়াউল আহসান আওয়ামী লীগ সরকারের আমলে সব গুম খুনের নেতৃত্ব দিয়েছেন বলে দাবি করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। কোনো ষড়যন্ত্র গুমের বিচার থামাতে পারবে না বলেও জানায় প্রসিকিউশন। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলন দমাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের মধ্যেকার কথোপকথন অডিও অস্বীকার করা হয়েছে। বিদেশি কোনো প্রতিষ্ঠান দিয়ে অডিও পরীক্ষা করার আবেদন জানান তাদের আইনজীবীরা। গোপন বন্দিশালায় বন্দি করে রাখা বন্দীদেরকে জিয়াউল আহসান বিভিন্ন সময়ে তার গাড়িতে তুলে নিয়ে গিয়ে যখন টঙ্গী হয়ে ভৈরব পর্যন্ত এই বাইপাস রাস্তার মধ্যে দিয়ে গুলি করে হত্যা করে নালার মধ্যে, নদীর মধ্যে লাশগুলো ফেলে দেওয়া হয়। শীতলক্ষা নদীতে সে কয়েক শত মানুষকে গুলি করে হত্যা করে তাদের পেট কেটে নাড়িভুড়ি ফেলে দিয়ে ইট এবং সিমেন্টের বস্তা বেঁধে দিয়ে লাশ ফেলে দিয়েছে। জুলাই ওখানে তাদের একটা ছোট্ট কনভারসেশন হয়, এটা যে ফর্মাল চার্জে ওনারা সেটার নিয়ে এসছেন। তো আমার ক্লায়েন্ট বলেছেন যে এই ধরনের কোনো কনভারসেশন তাদের মধ্যে হয়নি। সেই কারণে আমরা একটা অ্যাপ্লিকেশন করেছিলাম যে এটা একটা ফরেন্সিক এক্সামিনেশন অফ বিদেশি কোনো ল্যাবের মাধ্যমে। তো কোর্ট এই অ্যাপ্লিকেশনটা কেপ্ট উইথ দ্য রেকর্ড রেখেছেন। রাজধানীর কারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ীদের অবরোধ কর্মসূচিতে জলকামান, সাউন্ড গ্রেনেড ও লাঠিপেটা করে আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দিয়েছে পুলিশ। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়ায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আন্দোলনকারীদের সড়ক থেকে সরাতে পুলিশ সামনে এগোলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ইটপাটকেল ছোড়া হলে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় আশপাশের দোকানপাট, ব্যাহত হয় যান চলাচল। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়লে এক পর্যায়ে আন্দোলনকারীরা পিছু হটে বাংলা মোটরে সড়কে অবস্থান নেন। সেখানে আগুন জ্বালিয়ে প্রতিরোধ গড়ে তোলেন তারা। এর আগে রোববার সকাল থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার NEIR কার্যক্রম চালুর প্রতিবাদ এবং অবৈধ সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবিতে কারওয়ান বাজার মোড়ে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন মোবাইল ব্যবসায়ীরা। আনঅফিসিয়াল মোবাইল হ্যান্ডসেটের ব্যবসায়ীরা নানান অবৈধ পথে কর ফাঁকি দিয়ে দেশের বাজারে নিম্নমানের ফোন ঢোকাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। ব্যবসার সুযোগ করে দেওয়ার পরও যদি কেউ অপরাধমূলক কর্মকাণ্ড করে তাহলে সরকার যে কোনো পদক্ষেপ নেবে বলে হুঁশিয়ারি দেন তিনি। দুপুরে NEIR চালুর প্রতিবাদের হামলায় ক্ষতিগ্রস্ত BTRC ভবন পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি। প্রাথমিক স্টেজে সিদ্ধান্ত হয়েছিল 15% আনবো। তাদের অনুরোধের প্রেক্ষিতে আমরা সেটাকে 10% নামাতে পেরেছি। যেহেতু আমাদের প্রতিশ্রুতি ছিল যে আমরা শুল্ক কমাতে সক্ষম হলে আমরা NEIR চালু করব, যেহেতু আমরা শুল্ক কমাতে পেরেছি সেজন্য এখন থেকে NEIR চালু থাকবে। এই যে বিদেশ থেকে পুরনো ফোন কয়েক ডলারে কিনে এনে নতুন হিসাবে কেসিং পরিবর্তন করে, স্ক্রিন পরিবর্তন করে, চীন থেকে বা ইন্ডিয়া থেকে বক্স অর্ডার দিয়ে এনে যে বিক্রির জালিয়াতি, এই জালিয়াতিটাকে আমরা আমাদের মানুষকে মুক্ত করতে চাই। এদিকে সহপাঠী হত্যার বিচারের দাবিতে ফার্মগেট সড়ক 5 ঘন্টা অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। তারা বলছেন শিক্ষার্থীদের সামনে এসে মামলার অগ্রগতি সম্পর্কে তুলে ধরতে হবে সরকারের উপদেষ্টাদের। এদিকে তেজগাঁও জোনের ADC বলছেন দ্রুত তদন্তের স্বার্থেই মামলা ডিবিতে হস্তান্তর করা হয়েছে। জানান শীঘ্রই গ্রেফতার অভিযানে নামবেন তারা। তবে আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে এসে মামলার অগ্রগতি সম্পর্কে তুলে ধরা এবং হত্যাকাণ্ডের সাথে যুক্তদের ছাত্রদল থেকে বহিষ্কারের বিষয়টি বিএনপি আনুষ্ঠানিকভাবে না জানানো পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।
স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা আসবে এবং আমাদের সাথে কথা বলবে এবং আশ্বস্ত করবে যে তারা যত দ্রুত সম্ভব খুনিদের গ্রেপ্তার করবে। ততক্ষণ পর্যন্ত হচ্ছে যে আমরা এই আন্দোলন চালিয়ে যাব। যতক্ষণ পর্যন্ত না সাকিবের আসামিদেরকে তাদেরকে আইনের আওতায় আনছে, তারেক রহমান যতক্ষণ পর্যন্ত না এই হত্যাকাণ্ডের কোনো প্রেস বিজ্ঞপ্তি দিচ্ছে, রাকিব নাসির কেন তাদেরকে দলে জায়গা দিয়েছে, কেন তাদেরকে এখন পর্যন্ত বহিষ্কার করা হয়নি, তাদের বিষয়টা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে জন্য এটা ডিবিতে হস্তান্তর করা হচ্ছে, যাতে একদম স্পেসিফিক টিম সুস্পষ্টভাবে সবাইকে যারা অভিযুক্ত সবাইকে আইনের আওতায় নিয়ে আসতে পারে। এই মামলাটা কিন্তু প্রথমে থানাতে ছিল, আমাদের কাছে গিয়েছে মাত্র 2 দিন হলো। আমরা যখন পেয়েছি তখন থেকে কিন্তু আমরা কাজ শুরু করে দিয়েছি। গ্রেফতারের প্রায় 15 ঘন্টা পর জামিনে মুক্তি পেলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্য সচিব মাহদি হাসান। সকাল 10টার দিকে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে জামিন মঞ্জুর করেন বিচারক। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গতকাল গ্রেফতারের পর সকালে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ তাকে আদালতে নেয়। গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সদর মডেল থানার সামনে জড়ো হন। থানার মূল ফটকে উত্তেজনা দেখা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাতে সেনা মোতায়েন করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদি হাসানের ভাইরাল হওয়া বক্তব্য ভাষাগত সমস্যা থাকলেও তার কথায় যৌক্তিকতা রয়েছে। রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ। এ সময় তিনি আরও বলেন, জুলাই গণ অভ্যুত্থানে জড়িত সকল যোদ্ধাদের নিরাপত্তা দিতে হবে রাষ্ট্রকে। কেউ আওয়ামী লীগের পুনর্বাসন চাইলে ছাত্র সমাজ তা মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। ওসির সাথে সে যেভাবে হলো গিয়া অ্যাপ্রোচটা করেছে, সে অ্যাপ্রোচে ভুল ছিল, কিন্তু তার কথায় এবং সে যেটা বলেছে ইনডেমনিটি পাওয়ারের মধ্য থেকে সেটা বলেছে এবং বাংলাদেশের আইন অনুসারে সেটি আসলে অপরাধ হিসেবে গণ্য হয় না। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আমাদের যে নীতিমালা, যেহেতু বাংলাদেশ রাষ্ট্র যেটাকে ইনডেমনিটি দেয়, আমরা এটাকে আসলে ইনডেমনিটির মধ্য দিয়ে দিই এবং আমরা এটাকে অপরাধ হিসেবে গণ্য করিনি। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি ব্যাংক থেকে ঋণ নিয়ে আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সহ 36 জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। রোববার দুপুরে দুদক কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায়। মামলার বিবরণীতে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে 2018 সালের আগস্ট থেকে 2020 সাল পর্যন্ত চট্টগ্রামের কয়েকটি শাখা থেকে সংশ্লিষ্ট ব্যাংকের কিছু কর্মকর্তার যোগসাজশে এসব ঋণ জালিয়াতি করেন সাবেক ভূমিমন্ত্রী। দুর্নীতি প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় দায়ের করা এই মামলায় আসামি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার স্ত্রী ও ইউসিবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমিনা জামান সহ 36 জন। দুদক মুখপাত্র আরও জানান, 903 কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কবির আহমেদ, শিকদার গ্রুপের রণহক সহ 26 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। এছাড়াও পিএসসির আবেদ আলীর হাত ধরে চাকরি পাওয়ার অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকুর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। জনাব মোহাম্মদ জাকারিয়া রহমান জিকু, অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ অধিদপ্তর, ঢাকা। আসামি সৈয়দ আবেদ আলী জীবন, গাড়ি চালক, অবসরপ্রাপ্ত, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাথে পিএসসি প্রশ্ন ফাঁস চক্রের সাথে জড়িত হয়ে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ এবং মানি লন্ডারিংয়ের অভিযোগ আমাদের এখানে অনুসন্ধানাধীন রয়েছে এবং এই বিষয়ে ইতিমধ্যে একটি মামলা রুজু করা হয়েছে। যাদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে তাদের মধ্যে রয়েছেন জনাব সাইফুজ্জামান চৌধুরী, সাবেক ভূমিমন্ত্রী, জনাব রুকমিলা জামান, সাবেক চেয়ারম্যান ইউসিবিএল ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং জনাব সাইফুজ্জামান চৌধুরীর স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
দেশে ভোক্তা পর্যায়ে তরলকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির 12 কেজি সিলিন্ডারের দাম 53 টাকা বাড়িয়ে 1306 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। রোববার চলতি মাসের জন্য এই দাম ঘোষণা করা হয়। 2025-এর ডিসেম্বরে 12 কেজি এলপিজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিল 1253 টাকা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি কেজি এলপিজি 108 টাকা 83 পয়সায় বিক্রি হবে। যানবাহনে ব্যবহৃত অটো গ্যাস প্রতি লিটারের দাম 59 টাকা 80 পয়সা নির্ধারণ করা হয়েছে। নতুন এই মূল্য রোববার সন্ধ্যা থেকে কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে বিইআরসি। এলপিজি সিলিন্ডার গ্যাসের মূল্য সমন্বয় না করায় সোমবার থেকে নাটোর জেলায় অনির্দিষ্টকালের জন্য গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছে জেলার সিলিন্ডার গ্যাস ব্যবসায়ীরা। রোববার সন্ধ্যায় এলপিজি গ্যাস ব্যবসায়ী সমিতির আয়োজনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। সংগঠনের সাধারণ সম্পাদক বলেন, সরকারের পক্ষে এনার্জি রেগুলেটরি কমিশন 12 কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্য নির্ধারণ করেছে 1306 টাকা, কিন্তু এই মূল্যে কোম্পানি থেকে কোনো গ্যাস পাওয়া সম্ভব নয়। তাই সরকার নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি করতে গেলে লোকসান গুনতে হবে ব্যবসায়ীদের। এই অবস্থায় সিলিন্ডার গ্যাসের মূল্য সমন্বয় করে 1350 টাকা নির্ধারণের দাবি ডিলারদের। এছাড়া মূল্য সমন্বয় না হওয়া পর্যন্ত খুচরা পর্যায়ে সকল সিলিন্ডার গ্যাস সরবরাহ অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দেন তারা। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, আপনারা জানেন যে আজকে বিকেলে পূর্ব নির্ধারিত সরকারের আমাদেরকে কোম্পানি 18 টাকা থেকে 20 টাকা কিংবা 25 টাকা বিভিন্ন কোম্পানি ভেদে এখানে হচ্ছে আমাদেরকে তারা ব্যাগ দিচ্ছে। তো আলটিমেটলি এটার পরে আমাদের মালটা আনতে হচ্ছে এবং ডিস্ট্রিবিউশন একটা কস্ট আছে। সেই কস্টটা যখন আমরা যোগ করতেছি তখন আমাদের এই রেটটা পড়ে যাচ্ছে 1317 টাকা। তো 1317 টাকা যদি আমাদের কেনাই পড়ে তাহলে এর সাথে আমাদের খরচ আছে। ট্রাভেল এজেন্সি নিয়ন্ত্রণ অধ্যাদেশের ফলে বিমান যাত্রায় ব্যয় বাড়বে বলে জানিয়েছেন আটাবের সাবেক সভাপতি মঞ্জুর মোর্শেদ মাহবুব। বলেন, প্রায় 5000 ট্রাভেল এজেন্সির ব্যবসা বন্ধের পথে, তাই নতুন এই অধ্যাদেশ বাতিলের দাবি জানান তিনি। রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ বাতিলের দাবিতে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। শাস্তির মেয়াদ ও জরিমানা বাড়ানোর বিষয়ে বলেন, পূর্বের আইনটি পূর্ণাঙ্গ ও যথাযথ ছিল। এ সময় অধ্যাদেশ B2B ব্যবসা করা যাবে না। সকল অফলাইন ট্রাভেল এজেন্সির জন্য 10 লাখ টাকা জামানতের বিধান এবং শুনানি ছাড়া ট্রাভেল এজেন্সির লাইসেন্স স্থগিত সহ বেশ কয়েকটি স্বার্থ বিরোধী ধারা অবিলম্বে বাতিলের দাবি জানান ট্রাভেল এজেন্সির মালিকরা। একটি স্বৈরাচারী মনোভাব নিয়ে এই অধ্যাদেশ জারি করা হয়েছে, সুতরাং আমরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। আমরা চাই অতি দ্রুত এই আইনটি অর্থাৎ এই অধ্যাদেশটি যেটি জারি করা হয়েছে এটি স্থগিত করা হোক এবং পরবর্তীতে নির্বাচিত সরকারের মাধ্যমে সুন্দরভাবে আলোচনার মাধ্যমে যুগোপযোগী যদি কোথাও কোনো পরিবর্তন করতে হয় আলোচনার মাধ্যমে স্টেকহোল্ডারদের মাধ্যমে আলোচনার মাধ্যমে সেই আইন পরিবর্তন করা যেতে পারে। শরীয়তপুরের ডামুড্যায় পল্লী চিকিৎসক খোকন চন্দ্র দাসকে 6 লাখ টাকা ছিনতাইয়ের জন্যই হত্যা করা হয়েছে বলে স্বীকারোক্তি দিয়েছে অভিযুক্তরা। রোববার বিকেলে মাদারীপুর র্যাব 8 ক্যাম্পে সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় র্যাব। এর আগে সকালে হত্যার ঘটনায় 3 আসামিকে কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করে র্যাব। গত 31 ডিসেম্বর রাতে ডামুড্যায় কেউরভাঙা এলাকায় ফার্মেসি বন্ধ করে বাড়ি ফিরছিলেন খোকন চন্দ্র দাস। এ সময় তার উপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। ছুরিকাঘাতের পর পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যা চেষ্টা করা হয়। পরে শনিবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এই ঘটনায় নিহতের বাবা পরেশ চন্দ্র দাস ডামুড্যা থানায় 3 জনকে আসামি করে হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। ব্যবসার নগদ টাকা একটি ব্যাগের মধ্যে নিয়ে কেউরভাঙ্গা থেকে সিএনজি যোগে নিজ বাড়ির কাছাকাছি তিলয় ব্যাপারী মসজিদের সামনে এসে সিএনজি থেকে নেমে পায়ে হেঁটে বাড়ির সামনে পৌঁছালে ভিকটিমের পথ আটকিয়ে ভয় দেখিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেয় এবং এলোপাতাড়ি ছুরিকাঘাত ও গুরুতর রক্তাক্ত জখম করে। এক পর্যায়ে ভিকটিম আসামিদের চিনে ফেলায় আসামিরা হত্যার উদ্দেশ্যে ভিকটিমের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। গ্রেফতারকৃত আসামিগণ উক্ত ঘটনার সাথে জড়িত বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে।
আইনানুগ প্রক্রিয়া শেষে আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পটুয়াখালীর রাঙ্গাবালিতে নিখোঁজের 2 দিন পর নিজ বাড়ির রান্নাঘর থেকে 11 বছরের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বেলা 11টার দিকে রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নের মাঝনেতা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আয়েশা মনি রাঙ্গাবালী সালেহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। স্থানীয়রা জানায় আয়েশা 2 দিন আগে নিখোঁজ হয় বলে জানায় তার পরিবারের লোকজন। পরে তার বাড়ির রান্নাঘর থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা বস্তার মধ্যে মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। শিশুটির পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারণা পুলিশের। যশোরের চলন্ত মোটরসাইকেলে গুলি করে বিএনপি নেতা আলমগীর হত্যা মামলায় তার জামাতা সহ 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, শ্বশুর আলমগীরের সম্পত্তি ও গাড়ির প্রতি লোভ ছিল শঙ্করপুর এলাকার বাশেদ আলী পরশের। এছাড়া আলমগীরের মেয়ের ওপরও দীর্ঘদিনের ক্ষোভ ছিল তার। এদিকে একই এলাকায় আমিনুল ইসলাম সাগরের সঙ্গেও আলমগীরের বিরোধ ছিল। সেই বিরোধের জেরেই হত্যার পরিকল্পনা করেন তারা। ভাড়াটে দুর্বৃত্ত দিয়ে এই হত্যাকাণ্ড করা হয় বলে জানায় পুলিশ। এর আগে শনিবার সন্ধ্যায় শহরের শঙ্করপুর এলাকায় ওয়ার্ড বিএনপি নেতা আলমগীর হোসেনকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এই ঘটনায় কোতোয়ালি থানায় 2 জন সহ অজ্ঞাত আরও 45 জনের বিরুদ্ধে মামলা করেন নিহতের স্ত্রী। কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপ সংলগ্ন সমুদ্রে অভিযান চালিয়ে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় 10 দালাল সহ 273 জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে বঙ্গোপসাগরে টহলরত নৌবাহিনীর জাহাজ বানৌজা স্বাধীনতা সন্দেহজনক একটি কাঠের বোটকে ধাওয়া করে। আটককৃতরা জানান, দালাল চক্রের মাধ্যমে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার জন্য বোটে যাত্রা করেন তারা। নৌবাহিনী জানায়, বোটটিতে পর্যাপ্ত খাদ্য, পানি ও জীবন রক্ষাকারী সরঞ্জাম ছিল না, যা বড় ধরনের মানবিক বিপর্যয় ডেকে আনতে পারত। আটককৃত বোট ও ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। কক্সবাজার 4 আসনের বিএনপির মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। ডাকযোগে পাঠানো হয়েছে কাফনের কাপড় সহ একটি চিঠি। সকালে উখিয়ায় নিজ বাসভবনে এই চিঠি ও পার্সেল পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন শাহজাহান চৌধুরী। চিঠিতে আসন্ন 13শ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আলটিমেটাম দেওয়া হয় এই প্রার্থীকে। প্রেরক মমিনুল আলম নামের এক ব্যক্তি নিজেকে ব্যাটালিয়ন 71 কক্সবাজার নামক একটি কথিত সংগঠনের আঞ্চলিক সমন্বয়ক হিসেবে দাবি করেন। চিঠিতে উল্লেখ করা হয়, নির্বাচন থেকে সরে না দাঁড়ালে তার পরিণতি ইনকলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরীফ ওসমান হাদির মতো হবে। উখিয়া উপজেলা বিএনপির নেতারা জানান, গত 23 ডিসেম্বর কক্সবাজার পোস্ট অফিস থেকে চিঠিটি পাঠানো হয়। এই ঘটনায় পরিবারসহ প্রার্থী চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান মোবাইল ফোনে শাহজাহান চৌধুরীর সঙ্গে কথা বলে ধৈর্য ধারণের পরামর্শ দিয়েছেন। নির্বাচনে অংশগ্রহণ করছি, সেখানে যাতে বিরত থাকি নির্বাচন থেকে। অন্যথায় তারা আমাকে শরীফ ওসমান হাদির মতো পরিণতি ভোগ করার কথা বলেছেন। ইনশাআল্লাহ তাআলা আমি নির্বাচন করে যাব হয়াতমত আল্লাহর হাতে, এই কথা আমি বিশ্বাস করি এবং সকলকে আমি আমার জন্য দোয়া করতে অনুরোধ করছি। সারা দেশে রোড শো কর্মসূচির অংশ হিসেবে খুলনা পরিদর্শন করেছে লাক্স সুপারস্টার 2025 চূড়ান্ত পর্বের প্রতিযোগীরা। দুপুরে খুলনার দৌলতপুর বাজারে রোড শো নামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ব্যান্ড পার্টির বাজনার তালে তালে বিভিন্ন মুদি দোকান পরিদর্শন, লাক্স পণ্য বিক্রেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় ও ভক্তদের সাথে কথা বলেন 4 সুপারস্টার ফাইনালিস্টরা হলেন আমিনা ইসলাম, বিদুষী বর্ণিতা, নুসরাত আফরিন,
ইউমনা ও নাজা নাওয়ার বিনতে নুরুল। তারা সকলকে জানান, লাক্স সাবান কিনলেই পাওয়া যাবে লাক্স সুপারস্টার ফাইনাল দেখার টিকিট ও পছন্দের প্রতিযোগীকে দেয়া যাবে ভোট। এ সময় ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ভেনেজুয়েলায় কেবল একজনই প্রেসিডেন্ট আছেন, তিনি নিকোলাস মাদুরো। দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এই মন্তব্য করেন ডেলসি রদ্রিগেজ। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দাবি, ভেনেজুয়েলার বিদ্যমান শাসন ব্যবস্থা বৈধ নয়। রাষ্ট্রীয় টেলিভিশনের এক ভাষণে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট রদ্রিগেজ জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। এ সময় তিনি মার্কিন সামরিক পদক্ষেপকে বর্বর আগ্রাসন বলে সমালোচনা করেন এবং অবিলম্বে মাদুরোর মুক্তির দাবি জানান। আর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য হচ্ছে ভেনেজুয়েলার অবৈধ অভিবাসন এবং মাদক চক্র ধ্বংস করা। এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যা চায় তা না পেলে ভেনেজুয়েলায় আবার হামলা চালাতে প্রস্তুত আছে তারা। মার্কিন হামলার বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠলেও ট্রাম্পের এই পদক্ষেপকে স্যালুট জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। Nicolas Maduro had his chance, just like Iran had their chance. ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে সোমবার তোলা হতে পারে যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের আদালতে। বর্তমানে নিউ ইয়র্কের ব্রুকলিন বন্দি শিবিরে রাখা হয়েছে এই দম্পতিকে। এদিকে ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র। এদিকে শনিবারের অভিযানে ভেনেজুয়েলায় সেনা কর্মকর্তা সহ অন্তত 40 জন নিহত হয়েছে বলে শঙ্কা প্রকাশ করেছে দ্য নিউ ইয়র্ক টাইমস। ভেনেজুয়েলার এই ঘটনায় আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন বলছেন মার্কিন বিশেষজ্ঞরা। নিন্দা জানিয়েছে নিউ ইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি। ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলা থেকে প্রেসিডেন্ট মাদুরো ও ফার্স্ট লেডিকে তুলে আনার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে বিশ্বের নানা প্রান্তে। মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে রাজপথে ছিলেন খোদ যুক্তরাষ্ট্রের নাগরিকরাও। এদিন প্রতিবাদী জনতার ঢল নামে নিউ ইয়র্ক সিটির টাইমস স্কোয়ারে। বাদ পড়েনি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিও। হোয়াইট হাউসের সামনে জড়ো হয়ে ট্রাম্প বিরোধী স্লোগান দিতে দেখা গেছে বিক্ষোভকারীদের। খোদ মার্কিন নাগরিকদের একাংশ মনে করে, ভেনেজুয়েলার জ্বালানি তেল, স্বর্ণ ও খনিজ উপাদানের ওপর নজর থাকায় এই সামরিক অভিযানের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। মাদুরোকে আটকের পর রাত থেকেই মার্কিন আধিপত্যবাদের বিরুদ্ধে রাজপথে ছিলেন আর্জেন্টিনা, কলম্বিয়া, গ্রিস, স্পেন, ইতালি, কিউবা ও মেক্সিকোর সাধারণ মানুষ। এবারে খেলার খবর। নিরাপত্তা ও জাতীয় সম্মানের প্রশ্নে কোনো আপোষ নয়। সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে আলোচনার পর বিসিবি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে, আসন্ন টি-20 বিশ্বকাপে খেলতে ভারতে যাচ্ছে না বাংলাদেশ। নিরাপত্তার কথা বলে গতকাল বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিতে নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। এরপরই ফুঁসে ওঠে দেশের ক্রিকেট। প্রতিবাদ জানায় সাবেক ক্রিকেটার, ফুটবলার সহ সবাই। তারই প্রেক্ষিতে আগামী মাসে অনুষ্ঠেয় টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়া নিয়ে শঙ্কার কথা জানায় বাংলাদেশ। গতকাল রাতে জরুরি বৈঠক ডেকে আইসিসির কাছে নিরাপত্তা চেয়ে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেয় বিসিবি। তবে ক্রীড়া মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেয়া হয় ভারতে খেলতে না যাওয়ার। তারই প্রেক্ষিতে আজ দুপুরে ফের বৈঠকে বসে বিসিবি। সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে তারা জানিয়ে দেয়, বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। বিকল্প ভিন্নতে খেলার আগ্রহের কথা জানিয়ে আইসিসিকে পুনরায় চিঠি দেয় বিসিবি। আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ইস্যুতে খেলোয়াড়দের নিরাপত্তা ছাড়াও ভারতের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ নিয়েও কঠিন পদক্ষেপ নেওয়ার আভাস দিয়েছে বাংলাদেশ সরকার। রোববার সকালেই তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান জানান, আইনি ভিত্তি পর্যালোচনা করে আইপিএল সম্প্রচারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বাংলাদেশের একটা খেলোয়াড়কে নিশ্চিত করার পরে তাকে রাজনৈতিক যুক্তিতে, যেটা আমরা পত্রপত্রিকায় দেখেছি, বলা হচ্ছে যে ওকে নেওয়া হবে না। তো এইরকম সিদ্ধান্তের প্রেক্ষিতে আমাদের দেশের জনগণেরও তো মনে একটা
আঘাত লাগে, তাদের মধ্যেও একটা প্রতিক্রিয়া হয়। সেরকম জায়গায় আমাদেরকেও একটা অবস্থান নিতে হবে। আমরা সেই অবস্থানের আইনগত ভিত্তি এবং প্রক্রিয়া যাচাই বাছাই করছি এবং করার পরে আমরা একটা বিফিটিং পদক্ষেপ গ্রহণ করব। 2026 আইসিসি টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 15 সদস্যের দলটির অধিনায়কত্ব করবেন লিটন দাস আর সহ অধিনায়ক হিসেবে আছেন সাইফ হাসান। দুপুরে বিসিবির প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্বকাপ দলটিতে ব্যাটার রাখা হয়েছে 7 জন, স্পিনার আছেন 3 জন, বাকি 5 জন পেসার রয়েছেন। সবশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20তে না থাকা তাসকিন আহমেদ ফিরছেন দলে। টি-20 থেকে বাদ পড়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন সহ আইরিশদের বিপক্ষে নেতৃত্ব দিয়ে সিরিজ জেতানো জাকের আলী অনিক। এদিকে চলমান বিপিএলে ব্যাট হাতে ছন্দে থাকা নাজমুল হোসেন শান্তর নাম নেই ঘোষিত দলে। তারা ছাড়াও সবশেষ 2024 টি-20 বিশ্বকাপে দলে থাকা মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, সৌম্য সরকার সহ 6 জন এবার নেই। তবে লিটন, তানজিদ, তামিম, রিশাদ হোসেন সহ জায়গা ধরে রেখেছেন 9 ক্রিকেটার। শেষ করছি এখন চারদিকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।